মাথা উঁচু করে ফিরব, মাত্র 4টি শব্দ। কিন্তু এই 4টি শব্দের ভেতরে লুকিয়ে আছে 2 বছরের নির্বাসন, লক্ষ কোটি মানুষের প্রশ্ন, একটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার যখন দিলেন, ঠিক তখনই ভারত সফরে আসছেন ট্রাম্পের ডান হাত মার্কো রুবিও। ভারতের সবুজ সংকেত আগেই পেয়েছেন শেখ হাসিনা। তবে কি এবার যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছেন? বঙ্গবন্ধু হত্যার পর 6 বছরের নির্বাসন শেষে 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই মাথা উঁচু করে স্বদেশ ফিরেছিলেন শেখ হাসিনা। আর আজ 2026 সাল, যখন আবার আরেকটি নির্বাসন জীবন শেষে স্বদেশ ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্ষমতায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তবে কি এবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? চলুন শুরুতেই নজর দেওয়া যাক ভারতীয় গণমাধ্যম মিলেনিয়াম পোস্টকে দেওয়া শেখ হাসিনার সেই সাক্ষাৎকারটির দিকে। সাবেক প্রধানমন্ত্রী তার জীবনের সবচেয়ে আবেগঘন দিনটির স্মৃতিচারণ করে বলেন, 1981 সালের 17ই মে তিনি সব হারিয়ে দেশে ফিরেছিলেন শুধু দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, ধনী দরিদ্রের বৈষম্য দূর করবার জন্য বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের প্রেক্ষাপট নিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, আমি দেশে না থাকলেও নীরব নই। কূটনৈতিকভাবে, আন্তর্জাতিক আইনগত পথে এবং গণমাধ্যমে তার দল অত্যন্ত সক্রিয়। তিনি বলেন, 1971 সালে পাকিস্তানের সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে যদি আওয়ামী লীগকে থামানোই যেত, তাহলে তো বাংলাদেশের জন্মই হতো না। মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছেন, যখন বুকে রক্ত ঢেলে দিয়েছেন, এক ভাইয়ের রক্ত আর এক ভাইয়ের সাথে তো মিশে গেছে, সেই রক্ত তোকে ভাগ করতে যায়নি, ভাগ করতে পারেনি, ভাগ করতে পারে না। বর্তমান শাসকদের এই নিষেধাজ্ঞা আসলে তাদের নিজেদের ভয় আর দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা ভালো করেই জানে, আওয়ামী লীগ যদি মাঠে নেমে রাজনৈতিক কার্যক্রম শুরু করে, তবে এই সরকারের রাষ্ট্রবিরোধী ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। দেশের মানুষকে বঞ্চিত করে কোনো বিদেশি প্রভুকে খুশি করবার জন্য আমার দেশের মানুষের সম্পদ আমি বিকিয়ে দিতে পারবো না। তবে সবচেয়ে বড় যে সতর্কতা তিনি উচ্চারণ করেছেন, তা পুরো দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, বাংলাদেশে যদি গণতন্ত্র ব্যর্থ হয়, যদি একটি মৌলবাদী রাষ্ট্র গড়ে ওঠে এবং আইনহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়, সমগ্র আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তাও চরম হুমকিতে পড়বে। যেন আমাদের এই দেশে আমাদের যুব সমাজ যেন বিপথে না যায়, এই মাদকাসক্তি শক্তি বা জঙ্গিবাদের সঙ্গে যেন জড়িত না হয়, এবং আমরা এই দেশটাকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় খাড়া করা হয়েছিল। দুর্নীতি, ভারতের কাছে দেশ বিক্রি করার অভিযোগ, কিংবা 24-এর আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানোর দায়, সবকিছুই চাপানো হয়েছিল তার ওপর। কিন্তু রাজনীতিতে 2 বছর খুব ছোট সময় হলেও সত্য উন্মোচনের জন্য এটি যথেষ্ট। আজ 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার চোখ থেকেই যেন কুয়াশা কেটে গেছে। গত 2 বছরে যা যা ঘটেছে, তাতে একটি বিষয় আজ দিবালোকের মতো পরিষ্কার। 24-এর সেই ঘটনাটি কোনো স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল না, এটি ছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার একটি নীল নকশা। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছিল দেশের কিছু উচ্চাভিলাষী মানুষ, এমনকি শেখ হাসিনা সরকারের ভেতরে থাকা কয়েকজন
গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রভাবশালী নেতারাও এই নীল নকশার অংশ ছিলেন বলে এখন বিভিন্ন তথ্য প্রমাণে বেরিয়ে আসছে। তারা কোটি কোটি টাকা খরচ করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য, ডিপফেক ও প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ দেশবাসীকে বিভ্রান্ত করেছিল। কিন্তু 2 বছর পর আজ বাস্তবতা কি? গত 2 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অর্থনীতি ভঙ্গুর, আইন শৃঙ্খলার চরম অবনতি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। আর এই চরম অসন্তোষের মাঝেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি বিশাল নীরব জনজোয়ার তৈরি হয়েছে। তবে বাংলাদেশের রাজনীতিতে শুধু অভ্যন্তরীণ জোয়ারই যথেষ্ট নয়, বড় ফ্যাক্টর হলো আন্তর্জাতিক শক্তির গ্রিন সিগন্যাল। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আছেন। ভারতের কৌশলগত অবস্থান অত্যন্ত পরিষ্কার। তারা শুরু থেকেই শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে দেখতে চায়। দিল্লির পক্ষ থেকে সবুজ সংকেত অনেক আগে থেকেই দেওয়া আছে। কিন্তু আসল জটিলতা যেখানে ছিল তা হলো আমেরিকা। 2024 সালে জো বাইডেনের প্রশাসনের সাথে শেখ হাসিনা সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল তা সবারই জানা। কিন্তু 2026 সালের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। বিশেষ করে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর মার্কিন পররাষ্ট্রনীতিতে এসেছে এক বিশাল পরিবর্তন। আগামী 23শে মে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত এবং মার্কিন প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মার্কো রুবিও। রুবিওর এই ভারত সফরকে দক্ষিণ এশিয়ার রাজনীতির টার্নিং পয়েন্ট ধরা হচ্ছে। কেন? কারণ ট্রাম্প প্রশাসন ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং মৌলবাদ দমনে ভারতের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দিল্লির কূটনৈতিক টেবিলে মার্কো রুবিওর এই সফরের হয়তো শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত গ্রিন সিগন্যাল বা রোডম্যাপ তৈরি হতে যাচ্ছে। আমেরিকা যদি এই অঞ্চলে স্থিতিশীলতার স্বার্থে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সম্মতি দেয়, তবে দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। সাক্ষাৎকারে শেখ হাসিনা একটি অত্যন্ত সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে যদি গণতন্ত্র ব্যর্থ হয়, মৌলবাদী রাষ্ট্র গড়ে ওঠে এবং আইনহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে। এই বক্তব্যকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ যদি কোনো কারণে রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে বা উগ্রবাদের চারণভূমিতে পরিণত হয়, তবে তা সরাসরি প্রভাব পড়বে প্রতিবেশী ভারত, মিয়ানমার এবং সামগ্রিকভাবে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায়। আমেরিকা ও ভারতের মতো পরাশক্তিগুলো কখনোই চাইবে না তাদের দোরগোড়ায় এমন কোনো অস্থিরতা তৈরি হোক। আর ঠিক এই কারণেই শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে মূল্যায়িত হচ্ছে। এবার আসা যাক এই পুরো ঘটনার সবচেয়ে ঐতিহাসিক অধ্যায়ে। ইতিহাস কিভাবে একই বৃত্তে ঘুরে আসে তা এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করাই কঠিন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি শেখ হাসিনা। অবশেষে 1981 সালে 17ই মে যখন শেখ হাসিনা 6 বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরেছিলেন, তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চারপাশের চরম বৈরী পরিবেশ, শাসকদের ভয়ভীতি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সেদিন মাথা উঁচু করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। আর আজ 2026 সাল, শেখ হাসিনা যখন আবারও আরেকটি নির্বাসন জীবন শেষে স্বদেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্ষমতায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। এ যেন এক ঐতিহাসিক ও নিয়তির খেলা। 1981 সালে পিতার শাসনামলে যেভাবে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে, 2026 সালেও তিনি ঠিক একইভাবে পুত্রের শাসনামলে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের গৌরব নিয়ে।
1981 সালের সেই প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের রাজনীতিকে আমূল বদলে দিয়েছিল, 2026 সালের প্রত্যাবর্তনও বাংলাদেশের ইতিহাসের গতিপথকে নতুন দিকে মোড় ঘুরিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা 1981 সালেও মাথা উঁচু করে ফিরেছিলেন, আর 2026 সালেও তিনি মাথা উঁচু করে ফিরবেন। এই আত্মবিশ্বাসী এখন আওয়ামী লীগের নেতাকর্মী ও কোটি কোটি সমর্থকদের মনে নতুন আশার আলো তৈরি হয়েছে। রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়, না ক্ষমতা না নির্বাসন। শেখ হাসিনার এই সাক্ষাৎকার এবং 23শে মে মার্কো রুবিওর ভারত সফর সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন এক প্রচণ্ড ঝড় ওঠার আগের স্তব্ধতা বিরাজ করছে। ষড়যন্ত্রের কুয়াশা ভেদ করে সত্য যেভাবে উন্মোচিত হচ্ছে, তাতে মানুষের মাঝে তৈরি হওয়া এই জোয়ার শেখ হাসিনাকে কত দ্রুত স্বদেশে ফিরিয়ে আনে, সেটা এখন দেখার বিষয়। কিন্তু প্রশ্ন রয়েই যায়, আন্তর্জাতিক ভূ রাজনীতির এই জটিল দাবার বোর্ডে শেষ চালটি কার হবে? মার্কো রুবিওর ভারত সফর কি সত্যি শেখ হাসিনাকে ফেরার তারিখ চূড়ান্ত করবে? আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই 2026 সালে মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, ধনী দরিদ্রের বৈষম্য দূর করবার জন্য বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। দেশের মানুষকে বঞ্চিত করে কোনো বিদেশি প্রভুকে খুশি করবার জন্য আমার দেশের মানুষের সম্পদ আমি বিকিয়ে দিতে পারবো না। বাংলাদেশ আমাদের সকলের, কারণ যখন মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছেন, যখন বুকের রক্ত ঢেলে দিয়েছেন, এক ভাইয়ের রক্ত আর এক ভাইয়ের সাথে তো মিশে গেছে, সেই রক্ত তোকে ভাগ করতে যায়নি, ভাগ করতে পারেনি, ভাগ করতে পারে না।